হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা সার্কুলেটরি সিস্টেম পড়ছিলাম হিউম্যান ফিজিওলজি। তো হিউম্যান ফিজিওলজি সার্কুলেটরি সিস্টেমে আমি আগের পার্টগুলো অলরেডি কভার করে দিয়েছি। তোমরা যদি এখনো না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকে আমি হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের একটা মোস্ট ভাইটাল পার্ট, সেটা হচ্ছে কোয়াগুলেশন বা হিমোস্ট্যাসিসটা কভার করবো। ওকে, তো ফার্স্টে আমাদের এই বিষয়টাকে বুঝতে হবে যে ওয়ার্ডটা মানেটা কি দাঁড়ায়, যে কোয়াগুলেশন বা হিমোস্ট্যাসিস। তো আমি যদি এই ওয়ার্ডটাকে দেখি হিমোস্ট্যাসিস, এই হিমো ওয়ার্ডটার মানে হচ্ছে আমাদের আসলে ব্লাড। যখনই কোথাও জায়গায় হিমো বা এই ওয়ার্ডটা তোমরা পাবে না, তখনই বুঝতে হবে যে এটা ব্লাড রিলেটেড কিছু, ঠিক আছে। আর স্ট্যাটিস মানে হচ্ছে একটা স্ট্যাটিক ব্যাপার, মানে কোনো মুভমেন্ট নেই এমন। এখানে স্ট্যাটিস মানে হচ্ছে টু স্টপ দি ফ্লো, টু স্টপ দি ফ্লো, ঠিক আছে। মানে তাহলে আমার পুরো ওয়ার্ডটার মানেটা কি দাঁড়ালো না, ব্লাডের ফ্লোটাকে স্টপ করা, ঠিক আছে। কোয়াগুলেশন মানে হচ্ছে যে ব্লাডটা নর্মাল লিকুইড আছে, সে কোয়াগুলেট করে ওটাকে জেল ফর্ম করে দেওয়া। তো আচ্ছা, আমরা তো টার্মটা বুঝলাম যে হিমোস্ট্যাসিস বা কোয়াগুলেশন মানেটা কি, কিন্তু এটা আমাদের হচ্ছে কোন সময় না, ধরো যখন তোমাদের কোনো হাত বা কিছু হয়তো বডি পার্টস কেটে যায়, ধরো এখানে কোনো একটা টিস্যু আছে, তার নিচে এখানে ব্লাড ফ্লো হচ্ছে, ধরো এই পার্টটা কেটে গেছে। এবার কেটে গেলে কি হবে না, এখান থেকে ব্লাড রিলিজ করবে, তাহলে এখান থেকে ব্লাড রিলিজ হবে। এইবার যখন কেটে যায় তার কিছুক্ষণ পরই আমাদের কি হয় না, ব্লাডটা ওখানে ক্লট করে যায়, দিয়ে এই ফ্লোটা বন্ধ হয়ে যায়, আর এই জায়গাটা কি হয় কিছুদিন কালো হয়ে থাকে, তারপরে আবার যেরকম ছিল সেরকম হয়ে যায়। এই যে পুরো প্রসেসটা, মানে কোনো একটা টিস্যু পার্ট ড্যামেজ হওয়ার পর থেকে তার এখানে যে কোয়াগুলেশন হওয়া, মানে এইখানটা বন্ধ হওয়া, বন্ধ হয়ে গিয়ে রিকভারি করা, করে গিয়ে আবার সেই নতুন যে টিস্যুটা তৈরি হয়ে যাওয়া, এই পুরো প্রসেসটাকে বলছে কোয়াগুলেশন, ঠিক আছে। তাহলে এটা কখন হচ্ছে, যখন আমাদের কোনো টিস্যু ড্যামেজ হচ্ছে বা আমাদের যখন ব্লাড ফ্লো হচ্ছে ইন নর্মাল কেসে। তাহলে কোয়াগুলেশন হচ্ছে দি প্রসেস, আমি যদি ডেফিনেশনটা দেখি, দি প্রসেস by which liquid blood converts into gel or solid, সেটাকে আমরা বলছি কোয়াগুলেশন। এবার এই কোয়াগুলেশনে কি হয় না, ব্লাডটা জেল লাইক, নর্মাল তো ব্লাডটা আমাদের এরকম লিকুইড থাকে, সেইটা কনভার্ট হয়ে যায় এরকম জেল লাইক, যেমন জেল লাইক হয়ে যায়। এবার এই যে ফর্মেশনটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেইটা আমাদের এবার জানতে হবে। না, আমি যখন ব্লাডের পার্টটা যখন কভার করেছিলাম, আমি প্লাজমায় তোমাদের কিছু প্রোটিনের কথা বলেছিলাম, যেটা আমাদের ব্লাডে মেন ফর্মড এলিমেন্টস। সেই কিছু ফর্মড এলিমেন্টস হচ্ছে যেটা মেনলি কোয়াগুলেশনে হেল্প করে, সেটা হচ্ছে আমাদের প্লেটলেটস, বা এটাকে তোমরা কি নামে জানো, বা থ্রম্বোসাইটস, ঠিক আছে। প্লেটলেটস বা থ্রম্বোসাইট, এটা মেনলি এরা কোয়াগুলেশনে হেল্প করছে। আরেকটা ফর্ম যেটা আমাদের ব্লাডের প্লাজমাতে থাকে, একটা প্রোটিন, সেটা আমাদের কোয়াগুলেশনে হেল্প করে, সেটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর, ঠিক আছে, কোফ্যাক্টর। তাহলে এই প্লেটলেটস আর কোফ্যাক্টর, এই দুটোর কোপ্লেতে বা রিলেশনে আমাদের এই কোয়াগুলেশন বা হিমোস্ট্যাসিসটা হচ্ছে, ঠিক আছে। তো প্লেটলেট বা কোফ্যাক্টরের অরিজিনটা কি না, আমি প্লেটলেটটা যখন পড়িয়েছিলাম আমি বলে দিয়েছিলাম প্লেটলেটটা হচ্ছে আমাদের বোন ম্যারো থেকে, তাই তো, বোন ম্যারোর মেগা ক্যারিওসাইট সেল থেকে। আর কোফ্যাক্টরটার অরিজিন হচ্ছে আমাদের লিভার, মানে কোফ্যাক্টরের যত প্রোটিন আছে, যত প্লাজমা প্রোটিন আমাদের কোফ্যাক্টর হিসাবে কাজ করে, সব তৈরি হয় হচ্ছে আমাদের লিভারে, ঠিক আছে। তাহলে আমরা অরিজিনটা জেনে নিলাম, এর অরিজিন, কোফ্যাক্টরের অরিজিন হচ্ছে তোমাদের লিভার, আর প্লেটলেটস এর অরিজিন হচ্ছে আমাদের বোন ম্যারো, ঠিক আছে, বোন ম্যারো। এরপর আমি যদি এদের ফাংশনে আসি না, ফাংশনের টাইপে যদি আসি, প্লেটলেটের আলাদাভাবে কোনো টাইপ নেই, এটা হচ্ছে একটা সাইটোপ্লাজমিক ফ্র্যাগমেন্টস। এইগুলো কি না, সাইটোপ্লাজমিক ফ্র্যাগমেন্টস, তাই তো। সাইটোপ্লাজমিক ফ্র্যাগমেন্ট মানে ধরো এইরকম একটা বড় সেল থাকে,
সেইখান থেকে অনেকগুলো ছোট ছোট পিস এরকম তৈরি হয়, এরকম এটা কেটে গিয়ে এখান থেকে কেটে গিয়ে এরকম ছোট ছোট সাইটোপ্লাজমিক ফ্র্যাগমেন্টস তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে আমাদের প্লেটলেটস। আর কোফ্যাক্টর হচ্ছে কিছু প্রোটিন মলিকিউল, ঠিক আছে? কোফ্যাক্টরগুলো হচ্ছে প্রোটিন মলিকিউলস, ঠিক আছে? এইবার এই কোফ্যাক্টরের অনেকগুলো টাইপ আছে। টাইপ মানে কি না, অনেকগুলো ভাগ আছে। টোটাল আমাদের ব্লাডে 13 ধরনের কোফ্যাক্টর থাকে। 13 টাইপস অফ কোফ্যাক্টরস আর দেয়ার ইন আওয়ার ব্লাড, বা মেনলি বলতে পারো প্লাজমা ক্ষেত্রে, ঠিক আছে? এইবার 13 টাইপসের মধ্যে আমাদের মেনলি কিছু কিছু টাইপ জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি না, প্রথম 1 নম্বরটা হচ্ছে ফ্যাক্টর 1, যেটা হচ্ছে আমাদের ফাইব্রিনোজেন। না, আমি যখন তোমাদের ব্লাড পড়িয়েছিলাম, এই ব্লাডের যে প্লাজমা আছে, প্লাজমার প্রোটিন কন্টেন্টের ফাইব্রিনোজেন একটা বিশাল বড় অ্যামাউন্টে ছিল, ঠিক আছে? এবার ফ্যাক্টর 2-তে যদি যাই, ফ্যাক্টর 2টা হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন। আমার ভিডিওগুলো যারা প্রথম থেকে দেখছো তারা জানবে যে এই প্রো কথাটা যখনই কোনো একটা টার্মে, বায়োলজিক্যাল টার্মে আসে, সেটা হয় তার ইনঅ্যাক্টিভেট ফর্ম, ঠিক আছে? এইটা তার মানে একটা ইনঅ্যাক্টিভেট ফর্ম অফ কি না, থ্রম্বিন। মানে প্রো এর পর যে ওয়ার্ডটা থাকে সেটার ইনঅ্যাক্টিভেট ফর্মটা হয় তার প্রোটা। তাহলে প্রোথ্রম্বিন যদি হয়, তাহলে থ্রম্বিনটা হচ্ছে ওর অ্যাক্টিভেটেড ফর্ম, আর প্রোথ্রম্বিনটা হচ্ছে ওর ইনঅ্যাক্টিভেটেড ফর্ম, ঠিক আছে? এরপর 3 নম্বরে আমরা যাই। 3 নম্বর ফ্যাক্টর যদি আমরা দেখি, সেটা হবে আমাদের টিস্যু ফ্যাক্টর, ঠিক আছে? 4 নম্বর ফ্যাক্টর আমরা যদি যাই, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম 2+, ওকে? এরপর 5 আছে, 6 আছে, তো আমি সেইগুলো যাচ্ছি না, সেটা অতটা ইম্পর্টেন্ট না। 8 নম্বর আমি যদি ফ্যাক্টরটা দেখি, ফ্যাক্টর 8, সেইটা হচ্ছে আমাদের অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ঠিক আছে? না, ফ্যাক্টর 8টা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, যেটার ডেফিসিয়েন্সিতে আমাদের হয় হিমোফিলিয়া এ। অনেকেই নামটা শুনে থাকবে হিমোফিলিয়া এ। সেটা হচ্ছে এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ ডিসঅর্ডারের জন্য, বা কোনো একটা জেনেটিক্যাল অর্ডারের মিউটেশনের জন্য এটা এই অ্যান্টি হিমোফিলিয়া, মানে এইটা কমে গেলে আমাদের হিমোফিলিয়া এটা হয়। এরপর আমাদের পরেরটা চলে আসবো, সেটা হচ্ছে আমাদের 9th ফ্যাক্টর বা 10th ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। ফ্যাক্টর 10 যেটা, সেটা হচ্ছে আমাদের স্টুয়ার্ট ফ্যাক্টর। ঠিক আছে? স্টুয়ার্ট ফ্যাক্টর। আর একটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের যে 13টা, সেটা হচ্ছে আমাদের 13 ফ্যাক্টরটা আমি যদি দেখি, সেটা হচ্ছে আমার ফাইব্রিনোজেন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে আমি তোমাকে এই ফ্যাক্টরগুলোর নাম কেন বললাম, এইগুলোই মেইনলি আমাদের ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। তো কি না, ফ্যাক্টর 1 হচ্ছে ফাইব্রিনোজেনটা কিছুই না, এইরকম একটা গ্লোবিউলার স্ট্রাকচার, ঠিক আছে? এরপর এরা ব্লাড কোয়াগুলেশনে করে কি না, এই অনেকগুলো গ্লোবিউলার স্ট্রাকচার এইরকম ধরো থাকে ব্লাডেতে, ঠিক আছে? এরা কি হয়, যখন ব্লাডটা ক্লট করে তখন এইরকম একটা মেশওয়ার্ক তৈরি করে, এরকম একটা সুতোর মতো স্ট্রাকচার তৈরি করে। এইবার এইটা একে অপরের সাথে কুইন্ডেল করে এইরকম একটা নেটওয়ার্ক তৈরি করে, যার ফলে আমাদের ব্লাডটা ক্লট করে। তাহলে এরকম একটা সুতোর একটা জালিকাময় একটা স্ট্রাকচার তৈরি করছে এই ফাইব্রিনোজেন, ঠিক আছে? তো এবার না, একটা যখন কোথাও কাট হচ্ছে, তো তখন আমাদের কি কি ইভেন্ট হচ্ছে চলো দেখা যাক। আমরা মেন ইভেন্ট মানে কম্পোনেন্টগুলো জেনে গেছি, যে এই কম্পোনেন্ট আমাদের কোয়াগুলেশনে কাজ করছে। এবার কোয়াগুলেশনটা হচ্ছে কিভাবে সেটাই আমরা দেখি। না, ধরো এই হচ্ছে আমাদের একটা টিস্যু,
এবার এখান দিয়ে আমাদের ব্লাড ফ্লো করছে, ঠিক আছে। ধরো এইখানে কোথাও একটা কোনো মেকানিক্যাল স্ট্রেনের জন্য আমাদের এইখানে একটা কাট হয়েছে, ঠিক আছে, মানে এইখানে কাট হলো। তাহলে কাট হলে কি হবে, এখানে একটা গ্যাপ তৈরি হবে, এই গ্যাপ তৈরি হয়েছে, গ্যাপ তৈরি হয়েছে। এইবার এই গ্যাপ দিয়ে কি হবে না ব্লাড ফ্লো করবে, ব্লাড ফ্লো করে কোন দিকে যাবে, বাইরে বেরাতে থাকবে। তাহলে এইখানে যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, সেই সবগুলো বেরাতে থাকবে, সবগুলো বাইরে বেরাতে থাকবে এনভায়রনমেন্টে বা বডির বাইরে বেরাবে। এই সময় কি হয় না, ঠিক এই টিস্যুর আমাদের একদম বাইরের সাইডে একটা কোলাজেনের লেয়ার থাকে, একটা কোলাজেনের লেয়ার থাকে, ঠিক আছে। এই কোলাজেনের লেয়ারের ঠিক এইখানে যখন আসে, কোলাজেনটা অত তাড়াতাড়ি ব্রেক হয় না। এই কোলাজেনে কিছু বাইন্ডিং সাইট থাকে, ঠিক আছে। এই বাইন্ডিং সাইটে কি হয় না, আমাদের এই যে প্লেটলেটসগুলো এইগুলো আটকে যায় কোলাজেনে গিয়ে। তাহলে কি হচ্ছে না, যখন আমাদের কোনো টিস্যুতে কাট হয়েছে, টিস্যুতে যখন কাট হয়েছে তো কোলাজেনগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে। নর্মালি ব্লাডের যে এন্ডোথেলিয়াল লেয়ার থাকে তার জন্য কোলাজেনটা এক্সপোজ হয় না, কিন্তু যখন কোনো একটা কাট হচ্ছে তো ওটা কোলাজেনটা এক্সপোজ করে যায়। এবার কোলাজেনে কি হয়, এই প্লেটলেটগুলো গিয়ে বাইন্ড করে যায়, ঠিক আছে। কোলাজেনটা যখন বাইন্ড করছে এই প্লেটলেটের সাথে দিয়ে এরা এরকম একটা প্লাগ তৈরি করে। মানে ধরো তুমি যখন কোনো জায়গায় একটা গর্ত হয়ে গেছে, তুমি আগে কি করবে সেটাকে বোঝার চেষ্টা করবে। তো এই প্লেটলেটগুলো কি করে, ওই জায়গায় গিয়ে সব জমা হতে থাকে, দিয়ে একটা প্লাগ মতো, যাতে ব্লাডটা বেরাতে না পারে, দিয়ে প্লাগ মতো একটা স্ট্রাকচার তৈরি করে। এটাকে বলা হয় প্লেটলেট প্লাগ, প্লেটলেট প্লাগ, ঠিক আছে। এবার এখানে শুধু প্লেটলেটস থাকে না, এখানে বাকি যে আমাদের ফর্মড এলিমেন্টসগুলো আছে, ধরো আরবিসি, সেইগুলোও থাকে, দিয়ে এখানে একটা পুরো একটা প্লাগ মতো, যাতে এই জায়গাটা পুরোটা বন্ধ হয়ে যায় সেই রকম একটা স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে। এইবার এই স্ট্রাকচারটা যখন চলছে, যখন এই প্লাগ ফর্মেশনটা চলছে, তখন কি হয়, ব্লাডের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়ে যায়। প্রথম কি ফ্যাক্টর অ্যাক্টিভেট হয় না, প্রথম 13টা ফ্যাক্টরের মধ্যে 12 নম্বর ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে। এবার 12 নম্বর ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হলে একে একে অনেকগুলো ফ্যাক্টর আস্তে আস্তে অ্যাক্টিভেট হতে হতে কোথায় আসে না, আমাদের 5 নম্বর ফ্যাক্টরটায় আলটিমেটলি, প্রথমে আসে 10 নম্বর ফ্যাক্টরে, মানে যেটা হচ্ছে আমাদের স্টুয়ার্ট প্রোয়ার্ট ফ্যাক্টর। 10 নম্বর ফ্যাক্টরটা কি না, আমাদের স্টুয়ার্ট প্রোয়ার্ট ফ্যাক্টর, তাই তো। স্টুয়ার্ট প্রোয়ার্ট ফ্যাক্টরে চলে এলো। এইবার যখন 10 নম্বর ফ্যাক্টরে চলে এলো, তখন কি করে ওরা, প্রথমে 5 নাম্বার, তারপর 2 নাম্বার ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে। এবার 2 নাম্বার ফ্যাক্টরটা কি, 2 নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে আমাদের প্রথম্বিন, তাই তো। তাহলে 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে আমাদের প্রথম্বিন, প্রথম্বিন। এবার প্রথম্বিনকে অ্যাক্টিভেট করে ওরা কি তৈরি করে না, থ্রম্বিন তৈরি করে, থ্রম্বিন তৈরি করে। এইবার এই যে রিয়াকশনটা হচ্ছে প্রথম্বিন থেকে থ্রম্বিন, এইখানে একটা এনজাইম এইটাকে ক্যাটালাইট করে। সেই ক্যাটালাইট করছে কোন এনজাইম, এনজাইমটার নাম কি, সেটার নাম হচ্ছে থ্রম্বোকাইনেজ, থ্রম্বোকাইনেজ। যখনই কোনো নামে বা এনজাইমের নামে কাইনেজ কথাটা জুড়ে থাকবে, এজ মানে তো বুঝতে পারছো এনজাইম, আর কাইনেজ যখন থাকবে সেটার মানেই হচ্ছে না ওরা কি করে, ফসফেট গ্রুপ অ্যাড করে, মানে পি গ্রুপটা একটা এনজাইমে অ্যাড করে দিচ্ছে, সেই জন্য একে বলা হয় কাইনেজ। সেটা তোমাদের লাগবে না, আমি জানার জন্য জাস্ট বলে রাখলাম। তাহলে কি হলো, প্রথম যখন আমার কোথাও জায়গায় টিস্যু ড্যামেজ হলো, তখন আমার ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হলো, ফ্যাক্টর 12 এর পর 10-এ চলে এলো, স্টুয়ার্ট প্রোয়ার্ট ফ্যাক্টর 10-এ আসার পর আমাদের 2 অ্যাক্টিভেট হলো, প্রথম্বিনটা থ্রম্বোকাইনেজের মাধ্যমে থ্রম্বিন হলো। এই থ্রম্বিন কি করে, আমাদের যে প্লাজমাতে যে ফাইব্রিনোজেনটা আছে, সেই ফাইব্রিনোজেনটা ফাইব্রিন হয়ে যায়, ফাইব্রিন হয়ে যায়, ঠিক আছে। মানে কি না, এইরকম অনেকগুলো গ্লোবিউলার স্ট্রাকচার ছিল, সেটা এরকম একটা লম্বা সুতোর ন্যায় স্ট্রাকচার হয়ে গেল। এবার এই থ্রম্বিন করছে কি, এইটাকে ক্যাটালাইট করছে,
থ্রম্বোকাইনেজ আগেরটাকে করছে, আর থ্রম্বিন এই ফাইব্রিনোজেনটাকে ফাইব্রিন তৈরি করছে। ঠিক আছে, তো ফাইব্রিন যদি তৈরি হয়, ফাইব্রিন তৈরি হলে দেখো আবার এখানে চলে এসো, ফাইব্রিন তৈরি কি হবে না, এইখানে এই যে সুতোর ন্যায় যে স্ট্রাকচারগুলো ছিল এইরকম কি করবে ওরা, এরা মেশ লাইক স্ট্রাকচার করে দেবে এইখানে, লাইক এরকম মেশ লাইক স্ট্রাকচার, যাতে ওই প্লাগটা অন্য কোথাও চলে না যায়। তাহলে ওরা কি করবে, এখানেই ওটাকে একদম ব্লক করে দেবে। তাহলে দেখো জায়গাটা কিন্তু বুঝে গেছে, আমার যে কাটটা হয়েছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, যার ফলে আমার ব্লাড লস আর হলো না। তাহলে এই স্ট্রাকচারটা আমার তৈরি হয়ে গেল। এবার শুধু এই প্রসেসটার মাধ্যমে এই ফাইব্রিনটা তৈরি হয় না, এটাকে আমরা বলি ইন্ট্রিনসিক পাথওয়ে। ঠিক আছে, এটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক পাথওয়ে। এবার আরেকটা পাথওয়ের মাধ্যমেও এই প্রসেসটা হয়, সেটাকে আমরা বলি এক্সট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে, ঠিক আছে। এক্সট্রিনসিক পাথওয়েটা কিভাবে হয় না, এক্সট্রিনসিক পাথওয়েটা শুরু হয় ফ্যাক্টর 7 দিয়ে। ফ্যাক্টর 7 দিয়ে, ফ্যাক্টর 7 এর পর কি আসে না ফ্যাক্টর 3 আসে, বা যেটাকে আমরা টিস্যু ফ্যাক্টর বলছিলাম। ঠিক আছে, এটা ফ্যাক্টর 3 মানে হচ্ছে টিস্যু ফ্যাক্টর। সেই ফ্যাক্টর 3টা একদম আমাদের এই 10-এ গিয়ে কোমার্জ করে। তাহলে কি হচ্ছে না, ইন্ট্রিনসিক পাথওয়েটা আমাদের 12 দিয়ে শুরু হচ্ছে, আর এক্সট্রিনসিক পাথওয়েটা আমাদের ফ্যাক্টর 7 দিয়ে শুরু হচ্ছে। দুটোর কিন্তু দেখো কনভার্জিং পয়েন্ট কিন্তু এই ফ্যাক্টর 10। তাহলে ফ্যাক্টর 10টা কিন্তু কমন পয়েন্ট, সেটা কি না স্টুয়ার্ট ফ্যাক্টর। তাহলে এই ফাইব্রিন যে মেশওয়ার্কটা তৈরি হচ্ছে সেটা দুটো প্রসেসে হতে পারে, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে যেটা 12 দিয়ে শুরু হয় ফ্যাক্টর 12, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে যেটা ফ্যাক্টর 7 দিয়ে তৈরি হয়। দুটোই কিন্তু সেই আলটিমেটলি ফাইব্রিন তৈরি করছে। এবার তোমরা বলবে যে তাহলে এই দুটো ফ্যাক্টর আমরা পড়বো কেন আলাদা আলাদা করে, একই তো জিনিস করছে। কেন পড়বো সেটা হচ্ছে, ধরো তোমরা একটা পেশেন্টের কাছ থেকে ব্লাড নিয়ে একটা জায়গায় কোনো কাঁচের একটা বাউলে তুমি রেখে দিলে। ধরো তুমি একটা কাঁচের এরকম টেস্ট টিউব নিয়েছো, দিয়ে তাতে তুমি ব্লাড রেখে দিয়েছো, তুমি জানো না, এবার ব্লাডটা রেখে দিলে, ব্লাডটা আছে। এবার কিছুক্ষণ ঘুরে এলে দেখলে কি না ব্লাডটা ক্লট করে গেছে। তোমরা ভাবে কি হলো, আমি কিছু করলাম না, কাঁচের গ্লাসে রেখেছিলাম, ব্লাডটা ক্লট করে গেল। এটা কেন হলো না, এটা হলো এই ইন্ট্রিনসিক পাথওয়ের জন্য। ইন্ট্রিনসিক পাথওয়ে কি হচ্ছে না, যখন গ্লাসটাতে তুমি ব্লাডটা রাখছো, গ্লাসের সারফেসটা হয় নেগেটিভলি চার্জড। কারণ তোমরা জানো গ্লাস কি দিয়ে তৈরি হয়, SiO2 দিয়ে তৈরি হয়। এবার এই SiO2টা নর্মালি নেগেটিভলি চার্জড হয়ে গ্লাসে থাকে। এবার এই নেগেটিভ চার্জটা করে কি, এই ফ্যাক্টর 12কে অ্যাক্টিভেট করে দেয়। এবার ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হলে এই পুরো প্রসেসটা চলবে। প্রসেসের এন্ড প্রোডাক্ট কি হবে না আমাদের এই ফাইব্রিন। ফাইব্রিন এলে কি হবে, এই মেশওয়ার্ক তৈরি হবে। মেশওয়ার্ক তৈরি হলে কি হবে, ব্লাডটা পুরোটা ক্লট করে যাবে। তাহলে সেই জন্য আমাদের এই ইন্ট্রিনসিক পাথওয়েটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি আমাদের ইনভিট্রো কন্ডিশন, যখন আমরা বডির থেকে বাইরে যখন ব্লাডটাকে আনছি, তখন এই ব্লাডটা এই ফ্যাক্টর 12 বা ইন্ট্রিনসিক পাথওয়ের মাধ্যমে ক্লট করে যাচ্ছে। ঠিক আছে, আর মেইনলি যখন আমাদের টিস্যু ড্যামেজ হচ্ছে, তখন এই এক্সটেন্সিক পাথওয়ে, যেটার নামটা শুরু হচ্ছে দেখো টিস্যু ফ্যাক্টর, এটার নামটাই কি না টিস্যু ফ্যাক্টর, মানে কি যখন টিস্যু ড্যামেজ হচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারবে যখন টিস্যু ড্যামেজ হচ্ছে তখন আমাদের এক্সটেন্সিক পাথওয়েটা কাজ করছে, আর যখন আমাদের বাইরে ব্লাড ক্লট হচ্ছে যেটা গ্লাসে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ে। সেই জন্য এই দুটো পাথওয়ে খুব ইম্পর্টেন্ট, আশা করছি বুঝতে পেরে যাবে। এরপর কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা ক্লট কোয়াগুলেশনে বা আমাদের হিমোস্টাইসিসে কাজে লাগে। কিছু ইম্পর্টেন্ট ভাইটামিন বা কিছু ইম্পর্টেন্ট প্রোটিন আর কিছু আয়ন। ঠিক আছে, এবার কোয়াগুলেশনের ক্ষেত্রে অনেক সময় কোশ্চেন দেয় কোয়াগুলেশনের কোন ভিটামিনটা সব থেকে বেশি পরিমাণে রোল দেয়। তাহলে মেইন রোল অফ ভাইটামিন যেটা নেয়, ঠিক আছে, সেটা হচ্ছে ভিটামিন কে। ঠিক আছে, ভিটামিন কে আমাদের কোয়াগুলেশন বা হিমোস্টাইসিসে হেল্প করে, তাই জন্য ভিটামিন কে ডিফিসিয়েন্সিতে আমাদের ব্লাড ক্লটিংটা হ্যাম্পার হতে পারে। এরপর আরেকটা লাগে আমাদের কোয়াগুলেশনের একটা মেন আয়ন। ঠিক আছে, মানে মেন আয়ন যেটা হেল্প করে কোয়াগুলেশনে, সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম 2+। মানে ক্যালসিয়াম 2+ ছাড়া কোয়াগুলেশন হবেই না। মানে কারণ কি না, ধরো এই ফ্যাক্টর 12 আমি বলেছিলাম ফ্যাক্টর 12 দিয়ে শুরু হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, আর ফ্যাক্টর 7 দিয়ে শুরু হচ্ছে আমাদের এক্সট্রিনসিক পাথওয়ে। এই যে কনভার্সনটা যে এখানে যে 10-এ আসবে, এই কনভার্সনে সব জায়গায় আমাদের এই ক্যালসিয়াম আয়নটা লাগবে। এই সব জায়গায় আমাদের ক্যালসিয়াম আয়ন লাগবে।
তাহলে যার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে তারও কিন্তু ব্লাড ক্লটিংয়ে প্রচুর অসুবিধা হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা কোয়াগুলেশন বা হিমোস্ট্যাটিসের একটা জেনারেল ভিউ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর স্টে টুইন উইথ আস। বাই।